সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের স্টুডিও আলোচনায়। চলছে ভাষার মাস, আমাদের প্রাণের বইমেলা। আমরা এই বিষয় নিয়ে এনিগমা টেলিভিশনের আয়োজনে নতুন মলাটে ঘ্রাণ এই শিরোনামে অনুষ্ঠান করছি নিয়মিতভাবে। আজ স্টুডিওতে উপস্থিত আছেন মনি হায়দার, কথা সাহিত্যিক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশে আছেন ফারজানা করিম, টেলিভিশন উপস্থাপক, গল্পকার, লেখক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শুরুতে আমার জিজ্ঞাসা, প্রাণের বইমেলা চলছে, বইমেলায় লেখক, প্রকাশক এবং পাঠকদের মিলন মেলা, এর বাইরেও বই তৈরি হয়। কি পরিমাণ বই এই বইমেলায় আসে আর বইমেলার বাইরে কি পরিমাণ বই আসে? অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করবার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। বইমেলা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। ধরুন, যেদিন বইমেলাটা শেষ হয়ে যায় 28 তারিখ, তার পরের দিন থেকে কিন্তু আমরা অপেক্ষা করি আরেক দিন, 1 বছর পর বা 11 মাস পর বইমেলা আসবে। এইটা সম্ভবত বাংলাদেশের জন্য, বাঙালির জন্য একটা সমস্যা হয়ে গেল যে আমরা শুধু বইমেলা কেন্দ্রিক বই করি। আমরা তো কথা প্রতিদিন বলি, স্বপ্ন তো প্রতিদিন দেখি। আমরা কি স্বপ্ন একটা বইমেলার জন্য রেখে দেই? আমরা কি আমাদের লেখা, আমাদের গল্প, আমাদের কবিতা, আমাদের উপন্যাস, আমাদের নাটক, আমাদের নৃত্য, এগুলো কি রেখে দেই যে বইমেলা হবে সেজন্যে? সুতরাং এই যে লেখা তো প্রতিদিনের, প্রতি মুহূর্তের একজন লেখকের অভিব্যক্তি এবং বেঁচে থাকার রসায়ন, কেমিস্ট্রি, তাই না? তো সুতরাং এই ফরম্যাট থেকে আমাদের বের হয়ে আসা দরকার যে বইমেলায় বই হবে। বই হবে 12 মাস। যদি 12 মাস বই হয় তাহলে কি হবে যে প্রত্যেক পাঠক বা যারা আগ্রহী পাঠক তারা পাবে। আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বইগুলো মানসম্পন্ন হয় না। কেন হয় না? আমাদের যারা প্রকাশক তারা নিম্ন শ্রেণীর বেনিয়া, এদের মানসিক উৎকর্ষ নেই। হ্যাঁ, এরা ব্যবসা করতে এসছে, কিন্তু একটা বই, একটা কবিতা, একটা গল্প, একটা উপন্যাস, এর যে কত মর্মার্থ এবং গভীর এর যে সুখ এবং সৌন্দর্য, সেটা এরা ধারণ করে না। এরা জাস্ট ধরুন যে বাজারে যে মাছ বিক্রি করে, কিংবা ধরুন যে তেল বিক্রি করে, আলু বিক্রি করে, মনে করে এটা একটা সেরকমই বিষয়। কিন্তু আসলে বই তো সেরকম বিষয় না। একজন লেখকের তার সামগ্রিক জীবনের নির্যাস নিয়ে একটি গল্প লেখে, একটি কবিতা লেখে, একটি উপন্যাস লেখে, সেইটা সেইভাবে তুলে ধরার মতো আমাদের দেশে প্রকাশকরা মানসিকভাবে প্রস্তুত না, 2-1 ব্যতিক্রম ছাড়া। ফলে কি হচ্ছে, এদের সম্পাদনা নেই। প্রুফ রিডারকেই মনে করে সম্পাদক। প্রুফ রিডার এবং সম্পাদনা সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে কিন্তু যারা বড় বড় প্রকাশক, তাদের কাছে কি হয় যে যখন পাণ্ডুলিপিটা যায়, পাণ্ডুলিপিটা কিন্তু প্রকাশক প্রথমে পাঠায় হচ্ছে সম্পাদক পরিষদের কাছে বা সম্পাদকের কাছে। সম্পাদক পাণ্ডুলিপিটা দেখে। আর মজার ব্যাপার হচ্ছে, লেখকের চেয়ে ওই যে সম্পাদক, সে অনেক বেশি জ্ঞানী হয়, প্রজ্ঞাবান হয়। কারণ সে তো একজনের লেখা সম্পাদনা করবে, বাদ দেবে, কাটবে, চিরবে, ফেলে দেবে। এবং এটা নিয়ে লেখকের সঙ্গে বসে, ঝগড়া হয়, মারামারি হয়, আবার চা খেয়ে বইটা বের হয়। তো যখন বইটা বের হয় তখন একটা ইনক্লুসিভ বই বের হয়, কোনো ভুল থাকে না, অনেক অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হয়। 300 পৃষ্ঠার বই হয়তো 200 পৃষ্ঠায় চলে আসে, কিন্তু পাঠক যখন বইটা পায় তো একটি নির্ভুল, নির্বেদ, সুসম্পাদিত অসাধারণ বই পায়। আমাদের দেশে সেটি গড়ে ওঠেনি, এবং এটা কবে গড়ে উঠবে সেটাও জানি না। এটা হওয়াটা খুব জরুরি। আরেকটা হচ্ছে যে টাকার বিনিময়ে বই তৈরি করা। একজন লেখক, তার দায়িত্ব হচ্ছে যে সে লিখবে, কেমন, সেখানেও টাকা দিয়ে বই করবে। এবং একটি নিম্ন শ্রেণীর প্রবণতা তৈরি হচ্ছে। বাংলা বাজার কেন্দ্রিক প্রকাশকেরা, তারা যে লেখকের কাছ থেকে টাকা নিয়ে বই করে তাকে মুরগি লেখক বলে। খুবই অন্যায়, খুবই আপত্তিজনক, এবং এই কথাগুলো বলা দরকার, প্রতিবাদ করা দরকার। এটা না করলে আমাদের লেখা এবং লেখক, আমাদের সৃজনশীল পৃথিবী নিঃস্ব হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ফারজানা করিম, আপনার এই বইমেলায় আমরা যে শিরোনামে অনুষ্ঠান করছি নতুন মলাটের ঘ্রাণ, বই এসছে। আমার এই বইমেলায় আমি যেটা মনি ভাইয়ের সাথে একমত, যে কারণে আমার বইটা সম্পূর্ণ তৈরি হওয়ার পরেও আমি এই বইটা পাবলিশিংয়ে যাইনি, তার কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে, এই প্রথম আমি শুনতে পেলাম যে 200টা কপি আমার কিনে নিতে হবে। তখন আমি বললাম যে আচ্ছা, আমি লিখব, আমি প্রুফ রিডিং করবো। কারণ মনি ভাই কিন্তু আগেই বলেছেন প্রুফ রিডিং করার কোনো ভালো কেউ এখানে কিন্তু নেই। এবং এই যে এডিটর, সম্পাদক একটু বইটা যাচাই বাছাই করবেন, ওখান থেকে 300টা কবিতার ভেতর থেকে হয়তো 100টা কবিতা ফেলে দেওয়া হবে, তারপর 200টা সবচেয়ে ভালো কবিতা নিয়ে তারপর একটা কাব্যগ্রন্থ তৈরি হবে। এটাই তো আমাদের চাওয়া, আমাদের লেখকদের এটাই চাওয়া। কিন্তু এখন যেভাবে মানে লেখক বের হচ্ছে, টাকা থাকলেই এখন লেখক হওয়া যাচ্ছে। এবং অনেকেই দেখা যাচ্ছে যে জীবনে হয়তো সবারই জীবনে একটা করে বই আছে,
হ্যাঁ, যে কোনো বিষয় নিয়ে একটা করে বই আছে। এই প্রসঙ্গে মনি ভাই আপনার যে আগে যেটা বললেন যে আমাদের যে সৃজনশীল লেখক অথবা গবেষক তাদের যেই তাড়না, তারা যে পেশন থেকে লিখছেন আর যারা এই অর্থ দিয়ে লিখছেন তাদেরকে আপনি কোন সংজ্ঞা দিয়ে বা কোন পরিভাষা দিয়ে চিহ্নিত করবেন? যেটা আপনি খানিক আগে বললেন মুরগি লেখক বা এই ধরনের ধরা লেখক, এইটা তাহলে এই ধরনের যেটা ফারজানা আপু বললেন এই ধরনের শ্রেণীর লেখকদেরকে কোন শব্দ দিয়ে চিহ্নিত করবেন আপনি? আচ্ছা, এটা আসলে নির্দিষ্ট করে চিহ্নিত করবার আসলে বিষয়টা সেরকম নয়। যেমন ধরুন যে ফারজানা করিম, আমরা যারা নিয়মিত লিখি, লেখা ছাড়া কিন্তু আমার বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই, কেমন? কিন্তু ধরেন একজন লোকের যে কোনোভাবে টাকা হয়েছে, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে যে ফারজানা করিম ভালো আবৃত্তি করে, মনি হায়দার নানা জায়গায় যায়, টকশো করে, টেলিভিশনে যায়, লেখা নিয়ে বলে, তার খুব উদগ্র বাসনা তৈরি হয়ে যায় যে আমার যদি একটা বই থাকতো তাহলে তো এরকম হতে পারতো। তখন সে কী করে, নিজের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে হয়তো একটা পাণ্ডুলিপি তৈরি করে এবং সেটা একজন প্রকাশককে দেয়, আমার টাকা আছে তুমি বইটা করে দাও। তারপর সে নিজের বইটা, যেহেতু আমি বাংলা একাডেমির মতো একটি জায়গায় কিংবা ধরুন একটু পরিচিতি অর্জন হয়েছে, আমার কাছে কিছু পাণ্ডুলিপি আসে, আমি খুব ব্যথিত হয়ে যাই, আমি খুব ব্যথিত হই। ধরুন আজকে কিন্তু এই জায়গায় পৌঁছতে আমার 40টি বছর লেগেছে, 40টি বছর লেগেছে, এবং আমি কিন্তু লেখক হওয়ার জন্য ঢাকায় এসেছি 86-এ। এটা ছিল আমার সাধনা, আমার প্যাশন, আমার এছাড়া আমার আর কিছু করবার নেই, আমি আর কিছু করতে পারি না। সেই জায়গায় যখন একজন টাকাওয়ালা লোক এসে বলে যে আমার একটা বই হয়েছে, একটু করে দেন, এবং বড় বড় প্রকাশকরা কি করে, আমি খুব বেদনার সঙ্গে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে ধরুন আমার একটা বই বড় প্রকাশন প্রতিষ্ঠান করেছে, সে কিন্তু এটাকে বিজ্ঞাপন করে না। দেখুন, বই তো শেষ পর্যন্ত একটা পণ্য, যখন বইটা বেরিয়ে যায় বইটা তো একটা পণ্য, এর তো বিজ্ঞাপন থাকতে হবে। কিন্তু যেহেতু আমার টাকা নেই, কিন্তু আমার লেখা আছে, আর ওই লেখকের টাকা আছে, তখন কি করে, সে পৃষ্ঠার পর পৃষ্ঠা বিজ্ঞাপন দেয়, এবং তার কিছু লোক আছে, সেই লোকরা এসে কেনে এবং সে অটোগ্রাফ দেয়, এবং ওই প্রকাশক তাকেই সামনে এগিয়ে নিয়ে আসে, আর প্রকৃত লেখক পেছনে পড়ে থাকে। খুব করুণ বেদনা। ফারজানা করিম, আপনি গল্প লেখেন, কবিতা লেখেন, কবিতার বিচরণ কবে শুরু করলেন? সবার আগে তো আমার কাছে কবিতা, আমি কমফোর্টেবল জোন হচ্ছে আমার কবিতা। গল্প আমার কেন যেন মনে হয় আমি শুরু করতে পারি, কিন্তু শেষটা আমার খুব কষ্ট হয়ে যায়, যদিও মানুষ খুব পছন্দ করে। আর আমার হাতে লেখা ভালো হয় স্মৃতিকথা, এটা আমাকে সবাই বলেছেন, তুমি আত্মজীবনী কেন্দ্রিক কিছু লেখো। তো কবিতা হচ্ছে আমার আসল জায়গা, যেখানে আমি আসলেই খুব আমার কমফোর্ট এরিয়া লেখালেখির মধ্যে। তো আমার কবিতা লেখা হয়েছে অনেক বছর আগে। আমি আমার নানা বাড়ি নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আপনার প্রথম কাব্যগ্রন্থ বেরোলো 2015 সালে। 2015 সালে, জি, পাখি পৃথিবী। পাখি পৃথিবী। এইটার একটু বলেন এই বিষয়ে। এটা খুব ইন্টারেস্টিং। আমার হচ্ছে 2014 সালে আমি একটা ব্লগ রেডি করেছিলাম, যেখানে আমি আমার লেখাগুলো রাখতাম। তো আমার মনে হলো যে এটা ব্লগে থাকুক, মানুষ পড়বে। তো আমি দেখলাম মাত্র 1 বছর কি 7-8 মাসের মধ্যে ওই ব্লগটা 2 লাখ ফলোয়ার ছাড়িয়ে গেল। দেখছি বিদেশ থেকেও মানুষ পড়ছে, বিভিন্ন টাইমে ওখানে দেখা যায় ম্যাপিং করা থাকে। তো একদিন আমাকে একজন পাবলিশার বললেন, 2014-তে তিনি শেষের দিকে বললেন যে আপনার লেখাগুলো তো হারিয়ে যাবে এবং মানুষ কপি করে ফেলবে, এগুলো বই আকারে থাকা উচিত। তো তিনি ইনিশিয়েটিভ নিলেন এবং তিনি একটা বই আনলেন জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে। তো সেই প্রথম আমার আসলে বইমেলায় কিভাবে যেতে হবে, কিভাবে স্টলের সামনে গিয়ে মানে যা কিছু হয় আর কি। তার আগে কিন্তু আমি খুব একটা বইমেলায়ও যাইনি। হ্যাঁ, আমার কাছে মানে বইমেলা, তার জন্য আমি লিখবো, এরকম কোনো জিনিস কখনো কাজ করেনি। আমি লিখতাম, লিখেই যেতাম। উনি হঠাৎ করে বললেন যে এগুলো বই আকারে প্রকাশ হওয়া উচিত, কারণ এগুলো কপি হয়ে যাবে। প্রকাশকের কি নাম? প্রকাশকের নাম হচ্ছে অঞ্জন। তো তারপর উনি বইটা ছাপানোর পরে ওটাতে একটা ভালো সাড়া পেলাম। তারপর থেকে বিভিন্ন পাবলিশারের কাছ থেকে যোগাযোগ শুরু হলো। স্বাভাবিকভাবে বইমেলায় গেলে তো আমাদের প্রকাশকদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়। তারপর আমার বইগুলো আসতে শুরু করলো প্রতি বছরই। আমি কিন্তু নির্দ্বিধায় আপনার কাব্যগ্রন্থ কটা হয়েছে? আমার এখন টোটাল কাব্যগ্রন্থ, আমার গল্পগ্রন্থ হচ্ছে 5টা, কাব্যগ্রন্থ হচ্ছে 8টা, আর উপন্যাস হচ্ছে 1টা। আমরা এই প্রসঙ্গে আবার ফিরবো। মনি হায়দার, আপনি যে সাহিত্যের যে বিভিন্ন শাখা রয়েছে, জনরা রয়েছে, আপনি প্রায় সবগুলি শাখাতে লিখেছেন, কবিতা, শিশু সাহিত্য, গল্প, উপন্যাস, কিন্তু আপনার সর্বাধিক পরিচিতি আপনার কথা সাহিত্যিক হিসেবে। আপনি সাধারণ দর্শকদের জন্য বলবেন যে কথা সাহিত্য কি বললে এটা কথা সাহিত্য হয়ে ওঠে?
শোক ভাই, আমি কবিতা লিখিনি। শৈশব হয়তো লিখেছি, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি যে কবিতা আমার হয় না, ছন্দ উপমা উৎপ্রেক্ষার একটা ব্যাপার আছে, সেটা আমার মধ্যে আসে না, তখন আমি কবিতাটা বাদ দিয়েছি। এবং তারপর থেকে আমি গদ্য, এবং এখন পর্যন্ত গদ্য এবং কথাশিল্পী বা কথা সাহিত্যিক এই নামটার জন্যই মূলত আমার লড়াই, এবং সেটা আমি সফল হয়েছে। হ্যাঁ, আর কথা শিল্প আসলে লেখা এমন একটা অনুরণন, অস্তিত্বের ভেতরে, মনের ভেতরে, করটির ভেতরে, স্মৃতির ভেতরে জাজ্জল্যমান হয়ে থাকে, এর কোনো ব্যাখ্যা হয় না। যেমন ধরুন যে প্রেম, একই প্রেম পৃথিবীতে নারী পুরুষের যে সম্পর্ক, সেটাকে আপনি একরকম ব্যাখ্যা করবেন, ফারজানা একরকম, আমি একরকম, আপনার ক্যামেরাম্যান একরকম, পৃথিবীর 800 কোটি মানুষ 800 কোটির মতো ব্যাখ্যা করবে। ঠিক সেরকম লেখা কেমন করে হয়, গদ্য সাহিত্যটা কী, গল্পটা কী, যেমন ধরেন গল্প কেমন করে আমার করটিতে ধরা পড়ে বা আমার মগজে কী ধরে, এক বিস্ময়কর। আসলে এর ব্যাখ্যা হয় না, যে লেখে শুধু সেই জানে যে এটা কবিতা, এটা গল্প, এটা উপন্যাস, এটা এইভাবে সাজাতে হয়। আমি যখন ধরুন এবার মোকাম সদরঘাট, যে উপন্যাসটা আমার বেঙ্গল বুকস থেকে আসছে, এটা কিন্তু আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। আমি বরিশাল থেকে এসেছিলাম 1986 সালে, সদরঘাটে এসে লঞ্চে পা রেখেছিলাম। আমি এখনও সেই পা, আমার পদচিহ্নটা খুঁজে বেড়াই। এবং একই সঙ্গে আমার মতো ওই অঞ্চলের আরও সহস্র সহস্র মানুষ জীবন ও জীবিকার জন্যে, নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্যে, নারী পুরুষ নির্বিশেষে এই ঢাকা শহরে আসে। আমাদের মোকাম তো ঢাকা শহর সারা বাংলাদেশের, তাই না? তো অনেকে লড়াই করে হেরে যায়, অনেকে বিজয়ী হয়। আমি এই দুটো সাবজেক্টকে তৈরি করবার চেষ্টা করেছি এই উপন্যাসটায়। তা এটা ধরুন হঠাৎ করে একদিন আমি বাংলা বাজারে যাই, যেতে যেতে কিন্তু আমি যখনই বাংলা বাজারে যাই, আমি একবার না একবার আমি একটু সদরঘাটে যাই। আমি খুঁজে বেড়াই যে আমি যেভাবে এসেছিলাম সেভাবে কত মানুষ আসে, বা আমার পায়ের চিহ্নটা এখনও আছে কি না। কেমন ওইটা খুঁজতে খুঁজতে মনে হলো যে এই জীবনযাত্রা নিয়ে একটা উপন্যাস হতে পারে। একই সঙ্গে নদী, তারপরে আপনি যদি লঞ্চে যান, লঞ্চের কিন্তু একটা বিস্ময়কর জার্নি আছে। আমি জানি না আপনি গেছেন কিনা, কখনো লঞ্চে গেছেন? গিয়েছি। ধরেন জ্যোৎস্না রাতে আপনি ছাদে দাঁড়িয়ে আছেন, সমুদ্রের মাছ বা নদীর মাঝখান থেকে লঞ্চটা চলে, যে অপার্থিব সৌন্দর্য, বিস্ময়কর। আমি সেই সৌন্দর্যের সঙ্গে পরিচিত। আপনি ঝড়ে পড়েছেন কিনা আমি জানি না, আমি ঝড়ে পড়েছি। আমি দেখেছি যে মানুষের আরতি এবং আরতিনাদ সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, এবং এত বিশ্রী একটা পরিস্থিতি তৈরি হয়, একটা কান্ট ইমাজিন। যদিও আপনি শরৎচন্দ্রের পড়ে থাকেন, শ্রীকান্ত, তার সেখানে পড়েছেন। তো সেই জীবনগুলোই মূলত আমি তুলে ধরবার চেষ্টা করেছি আমার মোকাম সদরঘাট উপন্যাসে, এবং সেটা হঠাৎ করে মাথায় এসছে। এরকম ধরুন আমার একটা ক্যারেক্টার আছে পাতলাদা। আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা পড়তে পড়তে মনে হলো যে টেনিদার জীবনটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক। আমি এরকম একটা ক্যারেক্টার ঢাকা এবং বাংলাদেশ কেন্দ্রিক করতে পারি। আমি পাতলাদা ক্যারেক্টারটা তৈরি করেছি, এবং এটা ধরেন যে 30টার মতো গল্প হয়েছে। এবারই প্রথম উপন্যাস আসলো পাঞ্জেরি থেকে, উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার। কেমন এটা শুধু কিশোর না, সব বয়সীর মানুষেরা পড়লে এক অন্যরকম ফ্যান্টাসির জগতে যেতে পারবে। সর্বমোট উপন্যাস কটা আপনার? আমার উপন্যাস 16টা। আমরা যে 18 বছর পর একদিন, এটা পেলাম। এটা একটি গল্পের বই। এটা হয়েছে কি, এটা একটা অভিজ্ঞতা থেকে লিখেছি। সেটা হচ্ছে যে আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে থাকতো। তো ওর বড় ভাই ওই হলে থাকতো। তোর বড় ভাই খাদ্য বিভাগে চাকরি করতো। কেমন, তো সে অনেকদিন পর ঢাকায় আসছে, তার খুব ইচ্ছা হলো। এটা হলো এরশাদ পিরিয়ডের সময়, কেমন বুঝছেন ঘটনাটা? সে সময় কিন্তু হলে হলে খুব সন্ত্রাস হতো, চাঁদাবাজি হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে। তো ওই লোকটা গেছে যে হলে থাকতো, সেই রুমটা দেখতে গেছে, যে আমি এত বছর পর আসলাম, 18 বছর পর সেই হলটা দেখতে গেছে, রুমটা দেখতে গেছে। কিন্তু এই এরশাদের ছাত্রদল যেটা করতো, যাতে তারা মনে করলো এরা বোধহয় টিকটিকি পুলিশ ধরে, এবং ধরে তার হেনস্থা করতেছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে। সে অনেক করুণা করে যখন বললো যে রে ভাইরে, আমি ছাত্র, এই হলেই থাকতাম, এই রুমেই থাকতাম, আমি একটু দেখতে এসেছি। তখন ওরা কিছু টাকা পয়সা ফেরত দেয়, ঘড়িটা ফেরত দেয়, আর মাপ চাই বলে ভাই চলে যান। এই অভিজ্ঞতাটা নিয়ে লিখলাম যে 18 বছর পর একটা মানুষ তার স্মৃতির জায়গায় এসেছিল, কিন্তু পরিস্থিতিটা কতভাবে পাল্টে গিয়েছিল, সেটা হচ্ছে এই গল্পটা। ফারজানা করিম, রুদবেলার চিঠি, এটা আপনার প্রথম উপন্যাস 2016 সালে। এই চিঠিটার মধ্যে আপনি কি লিখলেন? রুদমিলার মাকে নিয়ে বেশিরভাগ এখানে লেখা হয়েছে। এখানে আসলে আমি নিজেই অনেকটা নিজেকে প্রতিফলিত করেছি। আমার যেভাবে বললেন মনি ভাই, আসলে আমরা তো যা দেখি লেখকরা, সেটারই একটা প্রতিফলন হয় আমাদের লেখায়। তো রুদমিলার চিঠিও তার কাছ থেকে ব্যতিক্রম কিছু নয়। এখানে প্রেম আছে,
মায়ের সঙ্গে প্রেম আছে, মানে প্রেমটা যে কেবলমাত্র প্রেমিকের সাথেই হয় তা কিন্তু নয়। এটা কখনো হাজব্যান্ডের সাথে হয়, কখনো প্রেমিকের সাথে হয়, কখনো হাজব্যান্ডের সাথে থাকার পরও অন্য কোনো মানুষের সাথে হয়, বাচ্চার সাথে হয়, মায়ের সাথে হয়, বাবার সাথে হয়। তো এই যে প্রেমের যে ভার্সেটাইল একটা প্রক্রিয়া, এটাই রুদমিলার চিঠিতে ফুটে উঠেছে। বাহ, গল্প চমৎকার। দারুণ। গল্প গ্রন্থে যে 5টা আমরা পেলাম আপনার কাছ থেকে, আপনি গল্পকার হিসেবে বেশি পরিচিতি লাভ করেছেন আপনি ইতিমধ্যেই। শেষটা কোনটা? গল্পকার হিসেবে আসলে আমি পরিচিতি লাভ করতে পেরেছি কিনা আমি জানি না, তবে মানুষ ছোট গল্পগুলো পছন্দ করে। এবং আমার একদম শেষের যে শেষ গল্পের বইটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে দূরে কোথাও। আর গল্পগুলো এক একটা এক এক ধরনের অনুভূতি নিয়ে লেখা। ছোট গল্প লেখার মধ্যে মানে আমি যেটা মজা পাই সেটা হচ্ছে যে আমাকে শেষ করতে হবে না 100 পৃষ্ঠা 500 পৃষ্ঠা এইভাবে। তো আমি ছোট গল্প এক পাতাতেও হয়, ছোট গল্প আবার 20 পাতাতেও হয়। তো আমি আমার মতন করে ইচ্ছে মতন যে কোনো অনুভূতি নিয়ে নাড়াচাড়া করতে পারি ছোট গল্পে। এটা আমার একটা যেহেতু আমি কবিতা লিখি, কবিতার মধ্যে দেখা যায় আমরা কি করি, একটা অনেক বড় ভাবনাকে 4-5 লাইনের মধ্যে নিয়ে আসি, তাই না? অথবা 2-3 লাইনের মধ্যে নিয়ে আসি। তো ছোট গল্প অনেকটা সেরকম, যে একটা বিশাল ভাবনাকে হয়তো আমি, এবং ছোট গল্প লেখার মধ্যে আমাকে আল মাহমুদের লেখা ছোট গল্পগুলো ভীষণভাবে টানে। আমার মনে হয় আমি ওনার ছোট গল্পের আমি খুবই পছন্দ করি এবং আমার ওনার মতো করে লিখতে ইচ্ছে করে। ফ্যান্টাসি, অনি হায়দার। ফ্যান্টাসি এবার বইমেলায় আমার গল্পের বই। ফ্যান্টাসিটা হচ্ছে এরকম, আমি গল্পটা বলি দর্শকদের এবং আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম, একটা ছেলে একটা মেয়ে দুজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। এটা একটু পেছনের দিকে, ধরেন 80-90 দশকের সেই সময়টা। কিন্তু ওরা কোথাও যে একটু মিলিত হবে সেই জায়গা পায় না। কিন্তু এক বন্ধু ও সিদ্ধেশ্বরী নিজেদের বাড়ি থাকে, তো ওর বাবা এবং মা বিদেশে চলে যায় একটা ট্যুরে বা 3 মাসের জন্য। তখন ওই বন্ধুকে বলে যে আমরা তোদের বাসায় একটু সময় কাটাতে চাই। তো খুব খুশি হয় যে হ্যাঁ ঠিক আছে আয়। তারপর ওরা আসে, ওর বাপ মা চলে যায়, ভাই বোন ওই প্রেমিকা বন্ধুর বাসায় আসে একটু সময় কাটানোর জন্যে। কিন্তু বন্ধু করে কি, ফাঁদ তৈরি করে, কারণ মেয়েটা খুব সুন্দরী ছিল এবং ওরও ইচ্ছা ছিল ওর সঙ্গে প্রেম করবার, কিন্তু সেই সুযোগটা না পেয়ে ফাঁদ তৈরি এখন যে ঘটনাগুলো ঘটছে, তো যেটা হচ্ছে যে ওরা আসে, সঙ্গে সঙ্গে ওর 2জন লোক রেডি করে রাখে এবং ছেলেটাকে অন্য রুমে নিয়ে হাত পা বেঁধে রেখে দেয়, আর মেয়েটাকে যা করার সেটা করে। এবং সন্ধ্যার দিকে ওদের দুজনকে ছেড়ে দেয় এবং বলে দেয় যদি কোথাও কোনো সমস্যা করিস কিন্তু মেরে ফেলবো। এখন এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে কোথায় যাবে? কিন্তু যেহেতু আমি গল্পকার, আমি তো সমাজ বাস্তবতাটিকে ছিন্ন ভিন্ন করে দেখতে চাই, আমি পজিটিভ জায়গায় যেতে চাই। এই ছেলেটি তার প্রেমিককে সে ছাড়ে না, ডাক্তারের কাছে নিয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করায় এবং ওরা বিয়ে করে এবং একটা স্ট্রাগল লাইফের মধ্যে দিয়ে ওরা এগিয়ে যায়। টিউশনি করতে করতে যখন বড় হয় এবং এক সময় ওর বাপ মা, ওই মেয়েটার বাপ মা মেনে নেয়, ওরা মেনে নেয় একটা সম্পর্ক, ওরা একটা ভালো জায়গায় এখন পৌঁছে যায়। তো আমি গল্পটা শুরু করেছি, ওরা এই যে দম্পতি, ওই যে বন্ধুটা যে রেফ করেছিল সে এবং এরা স্বামী স্ত্রী, এরা একটা বন্ধুর বাড়িতে যায়, মানে একটা বড় বাড়িতে যায় এবং বিয়ের অনুষ্ঠান এবং মুখোমুখি দেখা হয়ে যায় একই টেবিলে, খাবার টেবিলে। তখন এই যে ক্যারেক্টারটা, সে বলছে তুই অমুক না, তুই জাহিদুল না? তো বলছে হ্যাঁ, অত অনেক 30 বছর পরে দেখা হয়। তোর কি মনে আছে তুই আমার বউকে ধর্ষণ করেছিলি? সঙ্গে কিন্তু ওই লোকের বউ আছে, তার মেয়েও আছে। কেমন? তো বলছি বলিস কি? এখন ওই মেয়েটা প্রতিবাদ করে, আপনি কি বলছেন আমার আব্বুকে? বলছে ওর আব্বুকে জিজ্ঞেস করো। এবং সে তখন ঘটনাটা বলে ওইখানে, এবং সমস্ত লোকজন তাজ্জুব হয়ে খাবার রেখে ওই যে ঘটনাটা দেখে। দেখার পর ওই লোকটা তো একদম মানে এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। ওইটা হয়তো একটা যৌবনের কারণে সেই ঘটনাটা ঘটেছিল, কিন্তু এখন তো জীবনটা পার হয়ে আসছে, একটি প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু আজকে যে লোকগুলো দেখলো, জানুন কন্যার কাছে, স্ত্রীর কাছে, সে তো শেষ হয়ে গেল, সবাই চলে যায়। তখন ওই মেয়েটা বলে আব্বু এটা কোনো ব্যাপার না, আমার যখন কৈশোর বয়স তখন তোমার ছোট ভাই কিন্তু আমার উপর আক্রমণ করেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম, জীবনে একটা ফ্যান্টাসি, চলো বেরিয়ে যাই। অর্থাৎ আমি দেখাতে চেয়েছি যে আমাদের নারীরা, আমাদের পুরুষেরা এবং আমাদের মনস্তত্ত্ব কত নৃশংস এবং একই সঙ্গে কত সুসংগঠিত, এবং প্রতি মুহূর্তে আমরা কিভাবে আমাদের দৃশ্যকল্পগুলো চেঞ্জ করি, পরিবর্তিত রূপ এবং রূপান্তরের মধ্যে, সর্বনাশের মধ্যে বেঁচে থাকি। ফ্যান্টাসি হচ্ছে সেই গল্প। অসাধারণ। আমরা আপনাকে টেলিভিশনে পাই অন্য চরিত্রে,
ও টেলিভিশন উপস্থাপক এবং বিশ্লেষক হিসেবে আপনি আবৃত্তি করেন। জি। এই যে পেশাটাকে আপনি কিভাবে মেলান, যে সংসার, লেখালেখি, টেলিভিশনের এই কাজ, এটা বিস্তর কর্মযোগ্যের মধ্যে দিয়ে আপনাকে অতিক্রম করতে হয়। এই প্রসঙ্গে যদি দর্শক একটু অবহিত করেন। মানে আমার কাছে এখন একটু ক্লান্ত লাগে, ইদানিং ক্লান্ত লাগে এই কারণেই যে মানে এটা হচ্ছে ইরেজ মিডিয়া। আমি যা করছি, আজকে নিউজটা আছে, হয়তো আপনি 4-5 বছরের মেমোরিজে গিয়ে দেখবেন যে ওই নিউজটা নেই। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট নিউজ হয়তো আর্কাইভ হবে, সেখানে আপনি বেঁচে থাকলে থাকতেও পারেন। কিন্তু আমি সবচেয়ে বড় ভুল করেছি আমার লাইফে, যেটা আমি আজকে আসলে এখানে বলতেই চাই, কোনো দ্বিধা নেই। আমি নিউজ প্রেজেন্টেশনে এসে খুব ভুল করেছি, যেটা এই পেশাটা বেছে নেওয়ার জন্য এখন যেমন ছেলেমেয়েরা ক্রেজি এবং বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার আছে এগুলোর উপরে। ভুল করেছে এই জন্য যে প্রথমেই আমাকে বলে দেওয়া হয়েছিল নো মডেলিং, নো অ্যাক্টিং, নাথিং ইন আউটসাইড, এই প্রেজেন্টেশনের বাইরে। এখন আমি হচ্ছি 1993 থেকে তুখোড় মঞ্চ অভিনেত্রী, অনেক ছোটবেলা থেকে মঞ্চ আমার বুকের ভেতরে আমি ধারণ করি। তো সেই মঞ্চটা আমি করতে পারবো না, এটা তো আমি মানে নাটকটা আমি করতে পারবো না, অভিনয়। কিন্তু এত লোভ তখন স্ক্রিনের জন্য, মানে স্ক্রিনে আমাকে রেগুলারলি দেখা যাবে, আমি কত বিখ্যাত হব। ঠিক, আমি বিখ্যাত হয়েছি, আজকে বিখ্যাত বলে তো আপনার এখানে আসতে পেরেছি। তো এই বিখ্যাত হওয়াটা আমার কাছে এখন ক্লান্ত লাগে, কারণ আমি সবসময় লাইভে থাকি, সারা কন্টিনিউয়াস আই মিন লাইভ। এখন আমার হয়তো কখনো একটু মনে কোনো ব্যথা আছে, শরীরে কোনো ব্যথা আছে, যেটা আমাকে সম্পূর্ণরূপে ডিফোকাস করে, সম্পূর্ণরূপে নিজের ভেতরে নিভিয়ে দিয়ে আমাকে স্ক্রিনে দর্শকদের সামনে হাসতে হয়। আপনি তো নিউ মিডিয়ার যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, হ্যাঁ, সেই জায়গাটায় আপনার তো জনপ্রিয়তা বেশ রয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, আমি আপনাকে বলি, সোশ্যাল মিডিয়ায় আমি খুব অ্যাক্টিভ। আমি একটা জিনিস দেখেছি, মানুষ আমাকে কি কতটা পছন্দ করে, তার মধ্যে আমি দেখেছি আমি যখন এমনিতে ফ্রেন্ডসদের সাথে ঘোরাফেরা করার কোনো ছবি দিই, ওই ছবিতে মানুষ লাইক করে না। কিন্তু ওয়েনেভার আমি কোনো লেখা লিখি, ছোট কোনো একটা গল্প, ছোট্ট কোনো একটা স্মৃতিকথা, ওখানে মানুষ, ওটা ভিউজের পরে ভিউজ হয়, প্রচুর মানুষ পড়ে, তখনই আমি সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে বুঝলাম যে মানুষ আমার লেখা পছন্দ করে। আমি যে ছবিগুলো দিই ওগুলোর উপরেও কিন্তু একটা স্ট্যাটাস থাকে, ওই স্ট্যাটাসটা যদি ভালো হয় মানুষ কিন্তু ওই ছবিগুলোও দেখে, ছবিগুলো লাইক করে। কিন্তু আমি যখন লেখা লিখি তখন আমি বুঝলাম যে না, এটাই তো মানুষ চায়। হ্যাঁ, নিউজ প্রেজেন্টার হিসেবে মানুষ আমাকে খুবই পছন্দ করে, আমি বিভিন্ন জায়গায় এর সম্মান পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় আমি একটা মানে ভুল জায়গায় অনেকগুলো বছর ঢেলে দেওয়ার একটা ব্যাপার আছে না, এটা করেছি। আমি সবাইকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যারা ক্রেজি ফর একটা মানে ক্র্যাভিং কাজ করে যে প্রেজেন্টেশনের জন্য, মানে ওরা যেন না যায় এই প্রফেশনে। কারণ এই প্রফেশনে যাবে, ভয়েস সুন্দর থাকলে, সব কিছু থাকলে ডেফিনেটলি যাবে, কিন্তু আমার কথা হচ্ছে দিন শেষে কিন্তু পস্তাবে, কারণ এখানে অনেক রেস্ট্রিকশনস। আপনি নিউজ প্রেজেন্টার হলে আপনি কোনো মডেলিং করতে পারবেন না। এইটার পেছনে যদি আপনি যেহেতু এখন ঊর্ধ্বতন জায়গায় আছেন, জি, এইটা কি নিয়মটা ভাঙা যায় না? যারা স্ক্রিনে কাজ করবে তারা অন্যান্য শিল্প মাধ্যমে কাজ করার স্বাধীনতা থাকবে। নিয়মটা ভাঙা যাচ্ছে না, আমি আপনাকে বলি একটা বিশেষ রিজনে নিয়মটা ভাঙা যায় না, এটা আমিও বুঝি। সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়। সাপোজ আপনাকে আমি প্রতিদিন দেখছি যে আপনি এই নিউজটা দিচ্ছেন, এভরি অল্টারনেটিভ ডেইজে বা এভরি 4 days 5 days আমি আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি নিউজ প্রেজেন্টেশন করছেন, কিন্তু ওই নিউজ প্রেজেন্টেশন চলাকালীন সময়ে আপনাকে একটা কোনো পণ্যের মডেল হিসেবে দেখা যাচ্ছে। এটা খুব একটা কনফ্লিক্ট থাকে, সে কারণে কিন্তু তারা মঞ্চ নাটক করার ক্ষেত্রে তো বাধ্যবাধকতা না, মঞ্চ নাটক করার ক্ষেত্রে কিন্তু আপনি তো সময় পাবেন না। আপনি সেই মঞ্চ নাটকের জন্য যে পরিশ্রম, যে রিহার্সাল আপনাকে করতে হবে, তো সেই কারণে আমি যখন আবৃত্তিটা বেছে নিলাম, আবৃত্তি তো আমি অনেক বছর ধরে করছি, আপনি কখনো দেখেছেন কিনা আমি জানি না, আমার কিন্তু টোটাল আবৃত্তিটা আমি আমার স্বরচিত কবিতা করি। মনে ভাই, আমি স্বরচিত কবিতা কেন করি? আমরা এত বেশি আমাদের নির্মলেন্দু দাদা, আমাদের রফিক আজাদ ভাই, আমাদের কাজী নজরুল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা প্রচুর চর্চা করেছি, কিন্তু একটা সময় এসে দেখতে পাচ্ছি যে আমাদের গল্পগুলো হারিয়ে যাচ্ছে, একদম আমার কবিতা হারিয়ে যাচ্ছে। আমার কবিতা কে করবে? তখন আমার মনে হলো যে না, আমি আমার দলকে দিয়ে আমার কিছু ভালো কবিতা আবৃত্তি করাবো, নিজে আবৃত্তি করব, মানুষের কাছে পৌঁছে দেব। অ্যালবামও বেরিয়েছে। জি, আমি এই জিনিসটা একটু শেষ করি। তো আমি সেখানে আবৃত্তিকে কোন জায়গাটা এনেছি আপনাকে বলি। আমি সেট ডিজাইনের কাজ করি আবৃত্তিতে, লাইট ডিজাইন করি, মিউজিক ডিজাইন করি, সাথে স্বরচিত কবিতা আমি আবৃত্তি করি। তখন দেখা যায় ওটা টোটাল একটা পারফরমেন্স হয়ে যায়।
everything is a Complete performance. program. Complete performance. News presentation, it is also a performance because you have to act there. আপনাকে অভিনয় করতে হয়। এখন একটা খেলার নিউজ পড়ছেন, খুব জয়লাভ করেছে বাংলাদেশ, আপনি হেসে পড়ছেন, আবার একটা শোক সংবাদ পড়ছেন, আপনার স্মাইলিং ফেস চলে যাচ্ছে, আপনাকে ওই অনুভূতিটা ধারণ করতে হচ্ছে, ওই ফেসটাই আপনাকে দিতে হচ্ছে। তো কেন সেটা তাহলে আমি সব জায়গায় অ্যাপ্লাই করব না? তো আমার কবিতাগুলোকে আমি সেভাবেই সাজিয়ে নিয়েছি। জি, আপনি যেটা আপনার অ্যালবামের ব্যাপারে বলছিলাম যে ও, আমি যে অ্যালবাম বেরিয়েছে, জি, 3টা আমার অ্যালবাম বেরিয়েছে, 2টো বাংলাদেশ থেকে এসেছে আর একটা কলকাতা থেকে এসেছে, শুধু তোমার জন্য। ওই অ্যালবামটা আমি কলকাতা এবং বাংলাদেশের একসাথে ডুয়েল হয়েছে আর কি। আমারই জলকণার ভালোবাসা, পাখি আর জলকন্যার ভালোবাসা, এটা বাংলাদেশেরই। আরেকটা যেটা হচ্ছে পুতুল, এটাও বাংলাদেশের, ওটা একটা কথোপকথন তাহসিন রেজার সাথে করেছে। সেখান থেকে একটা কবিতা শুনে আজকে অনুষ্ঠান শেষ করব। তার আগে মনি হায়দার, আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন যে এই যে পাঠাভ্যাস, এই যে আমাদের চিন্তার প্রকাশ যে গ্রন্থ, সেটা যদি দর্শক পাঠ না করে, আমরা যদি পাঠক তৈরি করতে না পারি, রুচিবোধ তৈরি না করতে পারি, তাহলে তো এই লেখাগুলি শুধু কাগজবদ্ধই থেকে যাবে। সেই উত্তরণের সুযোগটা কি পাঠক তৈরি করতে পারি কিভাবে আমরা? খুব বেদনার সঙ্গে বলি শফিক ভাই, সেটি হচ্ছে এই যে আমি যখন 90 দশকের কথা বলছি, ফারজানা জানেন, আপনিও জানেন, যে তখন যে কোনো লেখকের 1200 কপি, 300, 4000 কপি, 5000 কপি বই কিন্তু এমনি বিক্রি হয়ে যেত। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় পাকিস্তানিদের বিরুদ্ধে, তখন কিন্তু আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। আজকে প্রায় 20-22 কোটি লোক। এখন তো বই হওয়ার, যে কোনো মানুষের একটা বই বিক্রি হওয়ার কথা 10,000 কপি, 25,000 কপি, 1 লাখ কপি বিক্রি হওয়ার কথা। বড় বেদনা, বড় শোক, বড় কষ্ট যে এখন 300 কপি বই যদি বিক্রি হয় আমরা খুব খুশি হই। আমরা কতটা তলানিতে, ভাষাভাষী সংখ্যার দিক থেকে বেশি না প্রেশার তো আপনার। আপনি যেমন ধরেন ফেসবুকে আমি একটা কবিতা দিয়ে দিচ্ছি, পড়ে ফেলছে মানুষ, তারপরে তো আর সে বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে। মানে প্রযুক্তি যেমন আমাদেরকে একটা মানে ফ্লাওয়ারিশ করারও একটা প্রসেস দিয়েছে, আবার সেটাকে কিন্তু দমিয়ে ফেলেছে, যে সংকুচিত করে ফেলেছে আবার একই সাথে। তবে যেটা হচ্ছে যে বই পড়বার মতো যে সুখ, যে ঐশ্বর্য, যে আনন্দ, সেটা তো পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। সুতরাং প্রিয় দর্শক যারা বাংলাদেশে আছেন, বাঙালি, বাংলা ভাষায় স্বপ্ন দেখেন, বাংলাকে ভালোবাসেন, বাংলাদেশকে ধারণ করেন, আমন্ত্রণ জানাবো, বিনীত আমন্ত্রণ জানাবো, বইমেলায় আসুন, প্রিয় বইটি কিনুন এবং বইয়ের সঙ্গে থাকুন। আমাদের বাংলা ভাষা যারা 52 সালে এমনকি চর্যাপদের কাল থেকে এই অঞ্চলের মানুষের ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্যে জীবন উৎসর্গ করেছে এবং বাংলা ভাষাকে পৃথিবীতে রঙিন করে তুলেছে। আমি কিন্তু আমাদের বাংলা ভাষাকে কালো দেখি না, আমি রক্তাক্ত দেখি। মনে রাখতে হবে, আমরা 1952 সালে পাকিস্তানিদের হায়না জীবনবাদের কারণে আমাদের কিন্তু 5 জন মানুষ জীবন দিয়েছে, রফিক, শফিক, বরকত, জব্বার, সালাম, শোনা যায় আরও কয়েকজন আছে, তাদের নাম আসে নাই, তার মধ্যে একজন অলিউল্লাহ। এদের রক্ত, এদের জীবন আমরা বৃথা যেতে দিতে পারি না। আসুন বইমেলায়, আপনার বাচ্চাটার হাত ধরে আসুন, আপনার বন্ধুর হাত ধরে আসুন, আপনার প্রেমিক প্রেমিকার হাত ধরে আসুন, বইমেলায় আসুন, বই কিনুন, বাংলা ভাষাকে রঙিন করে তুলুন। দর্শক, বইয়ের পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে মনটাও খুলে যায়। লর্ড ম্যাকলে বলেছে যে জাতি যত বেশি বই পড়ে সেই জাতি তত উন্নত। আমরা মনি হায়দারের সঙ্গে সুর মিলিয়ে বলবো, আমরা পাঠ করব, পাঠাভ্যাস বাড়াবো, তবে আমাদের মনের দুয়ার খুলবে। আমরা অনুষ্ঠান শেষ করব ফারজানা আপার কবিতা দিয়ে। ধন্যবাদ। প্রথমত আমার দর্শক, শ্রোতা, পাঠক সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। মন দিয়ে বা খুব ভালো একটা মন নিয়ে আপনারা আজকের অনুষ্ঠানটি হয়তো দেখছেন বা শুনছেন আমাদেরকে। আমিও আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কিছুই পাবেন, গা ভাসিয়ে দেওয়া যায় এমন অনেক প্ল্যাটফর্মই আছে, কিন্তু সত্যিকারের কোথায় শিল্প আছে, শিল্পবোধ আছে, সেটা আমাদের আসলে জানতে হবে। আমরা অপেক্ষায় থাকি লেখকেরা আপনারা কখন আসবেন এবং আপনারা কখন পাঠ করে আমাকে সমৃদ্ধ করবেন ও আমি উৎসাহ পাবো আগামী বছর বা আগামী মাসে আমি আরেকটা বই আনার জন্য। এবং প্রকাশকদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা লেখকদের উপরে এতটা চাপ, এতটা প্রেশার আর দেবেন না। আমরা লিখি, আমরা প্রুফ দেখি এবং আবার আমরা সেই বইয়ের 300টা বই বের হলে 200টা বইয়ের চাপ নেব, এটা আসলে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমরা হারিয়ে যাচ্ছি। আর বইমেলা শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি, শুধুমাত্র ফেব্রুয়ারি
একটা মাস, এই মাসের মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু আমরা চাই যে সারা বছর ধরেই আপনারা বই নিয়ে কাজ করেন, আপনারা পড়েন, আমরা লিখব। আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের কখনোই মন খারাপ করাবো না, আপনাদের মনটা ভালো হবে এবং ঋদ্ধ করাবো আপনাদেরকে, সেই সুযোগটা আমাদেরকে দেবেন। আলোয় ভরা বিশ্ব কবিতাটি করতে চাচ্ছি। তার আগে একটু ছোট্ট করে বলে রাখি, আমি একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের সাথে কথা বলছিলাম। সেই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটিকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি সিজন চেঞ্জ কিভাবে বোঝো? এক একটা আমাদের বাংলাদেশে যে 6টা ঋতু একটার পর একটা আসে, তুমি কিভাবে বোঝো? তখন সেই মেয়েটি আমাকে বলেছিল যে গন্ধ দিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম। মেয়েটি আমাকে বলেছিল, তোমরা তো সব কিছু চোখে দেখো, তাই তোমরা গন্ধ দিয়ে কোনো কিছু বুঝতে পাও না, কিন্তু আমি যখন বারান্দায় দাঁড়াই, এক একটা ঋতু আসে, আমি গন্ধ দিয়ে বুঝতে পারি কখন গ্রীষ্ম এলো, কখন বর্ষা এলো। তখন আমি মেয়েটির কথায় খুবই অবাক হয়েছিলাম এবং মেয়েটি আমাকে বলেছিল, তোমাদের কাছে হয়তো আমার জীবনটা অন্ধকারে ভরা, কিন্তু আমার কাছে পুরো পৃথিবীটা আলোয়। আলোয় ভরা বিশ্ব কবিতাটি আমি সেদিন রাতেই লিখেছিলাম। আলোয় ভরা বিশ্ব কবিতাটির নাম। কদম দিলে খোঁপায়, চাই না, চাই না আনতে পারতে বেলি অথবা হাসনাহেনা। বাদল দিনে নেই তো বাদল, সুবাস কোথায় ফুলে, বৃষ্টি ভেজা কদম এনো খোঁপায় রাখি তুলে। তোদের এত কিসের ঝগড়াঝাটি সাত সকালে এসে? ওমা, গন্ধ কিসের, শিউলি নাকি আশ্বিন এসে গেছে? শালিকগুলো কদিন হলো জ্বালায় বড্ড বেশি, ধান পাকলো নাকি, সুবাস কেন, অঘ্রাণ এলো বুঝি? কুয়াশারও সুবাস আছে, অনুভবে পাই আমি, গন্ধ কিনি গন্ধ চিনি যদি শিশির ঝরে গায়। পৌষ এসছে দ্বারে, আজকে তারে জানাই নিমন্ত্রণ, মধুর রৌদ্রোচ্ছটা মাখবো গায়ে, জানিয়ে দিও ক্ষণ। একটা দুটো ছোট্ট কুঁড়ি দিচ্ছে নাকি উকি, মাটি হাসছে কেন, ঘ্রাণ আসছে কেন, ফাগুন এলো নাকি? উফ, উড়িয়ে দিল, কোথা প্রাণ হারালো, ঝোড়ো হাওয়া বইছে, আম কাঁঠালের গন্ধে বাতাস বসেখের কথা কইছে। দৃষ্টি নেই তো কি হয়েছে, আছে গভীর দুটি চোখ, আমার আধার কালো বারান্দাতেই লুকিয়ে সকল সুখ। আমি সুবাস কিনি সুবাস চিনি, সুবাস করি স্পর্শ, লোকে যতই বলুক আধার, আমার আলোয় ভরা বিশ্ব। আমি সুবাস কিনি সুবাস চিনি, সুবাস করি স্পর্শ, লোকে যতই বলুক আধার, আমার আলোয় ভরা বিশ্ব, আমার আলোয় ভরা বিশ্ব।